কলকাতা মেডিকেল কলেজ আমার জীবনের 5.5 বছর জুড়ে ছিল। এই 5.5 বছরে অনেক স্মৃতি তৈরি হয়েছে, অনেক কিছু ঘটেছে। যদিও আমি মনে করি যে যতটা ইম্প্যাক্টফুল হওয়া দরকার ছিল এই 5.5 বছর, ততটা হয়তো হয়নি, সেটা আমার দুর্ভাগ্য। এর মধ্যে বেশ কিছু ঘটনা আমি শেয়ার করেছি, সেগুলো হয়তো অনেকের ভালো লেগেছে। আজকে একটু অন্যরকম একটা ঘটনা শেয়ার করব, এমন একটা ঘটনা বলবো, এমন একটা ঘটনার কথা বলবো যেটা সেই সময় দাঁড়িয়ে আমার জন্য খুব হৃদয় বিদারক ছিল। এবং আমার মনে হয়েছিল যে এতটা পার্শিয়ালিটি, এতটা আনফরচুনেট ইনসিডেন্ট যদি আমার সাথে না ঘটতো তাহলে বোধহয় ভালোই হতো। কেন এই গল্পটা সবার সঙ্গে শেয়ার করছি? কারণ আমি মনে করি যে অনেকেই ডাক্তার হচ্ছে, অনেকেই বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে পড়ছে, অনেকেই স্বপ্ন দেখছে যে খুব ভালো কিছু করবে। তো তাদের সবার জন্য এই ঘটনাটা, কারণ আমার মনে হয় সবার এরকম ঘটনা জেনে রাখা উচিত আগে থেকে, যে এরকম যে কোনো সময় জীবনে ঘটতে পারে। এবং সেটাতে খুব একটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ তার মধ্যে থেকেই লড়াইটা কিভাবে করতে হয় সেটা শিখে নেওয়া দরকার। তো সেই রকম একটা ঘটনা আমার জীবনের, আমার মেডিকেল কলেজের জীবনের অন্যতম একটা খারাপ ঘটনা, সেটা আজকে আমি বলবো। তো আমি তখন ফাইনাল ইয়ারে উঠেছি আর কি। ফাইনাল ইয়ারে ওঠার পরে তখন আমাদের 4টে সাবজেক্ট ফাইনাল ইয়ারে পড়তে হতো, এবং ফাইনাল ইয়ারকে সব থেকে কঠিন বলা হতো, মানে ফাইনাল ইয়ার পাস করা সব থেকে কঠিন বলা হতো আর কি। 4টে সাবজেক্টের মধ্যে 4টেই বড় বড় সাবজেক্ট ছিল। একটা ছিল মেডিসিন, যেটা ডাক্তারির সব থেকে মাদার সাবজেক্ট, কোর সাবজেক্ট, সব থেকে বড় সাবজেক্ট। 2 ছিল সার্জারি, যেটাও খুব বড় একটা সাবজেক্ট। 3 ছিল গাইনি অ্যান্ড অবস, মানে গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, যেটাতে মেনলি মানে প্রসূতি বিভাগ এবং মেয়েদের শারীরিক বিভিন্ন যে সমস্যাগুলো, রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কথাবার্তা বলা হয়। এবং 4 নম্বর ছিল পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্স মানে শিশু, বাচ্চাদের সমস্ত কিছু। পেডিয়াট্রিক মেডিসিন মেনলি মানে বাচ্চাদের অসুস্থতা বা বাচ্চাদের রোগ টোগ নিয়ে যেগুলো পড়ানো হয়। তো 4টে সাবজেক্ট ফাইনাল ইয়ারে ছিল: মেডিসিন, সার্জারি, গাইনি অবস আর পেডিয়াট্রিক্স। তো এই 4টে সাবজেক্টই মানে খুব গুরুত্বপূর্ণ 4টে সাবজেক্ট, এবং খুব বড় বড় 4টে সাবজেক্ট। তো যাই হোক, ফাইনাল ইয়ারের আগে আমি বেশ কিছু ফাঁকি মেরেছি, বা ফাঁকি রাদার মারার থেকেও আমি হয়তো আগের ভিডিওতেও বলেছি যে আমি পড়াটার সাথে খুব একটা রিলেট করতে পারতাম না, সেটা সামহাউ আমি বুঝতে পারতাম না যারা পড়াতো আর কি তাদের পড়া, এবং সেই জন্য আমার প্রথম দিকের বছরগুলো বেশ নড়বড়ে ছিল। তো ফাইনাল ইয়ারে ওঠার পরে আমি ভাবলাম যে যা হওয়ার তা হয়ে গেছে, এবার একটু ঘুরে দাঁড়ানো যাক, এবার লড়াই করা যাক, এবার মানে কারুর উপর ভরসা না করে চেষ্টা করা যাক যে নিজেই যদি কিছু করা যায়। কারণ এতদিন অনেক ভরসা করেছি, ভেবেছি যে কেউ একজন আসবে লেকচার থিয়েটারে, ম্যাজিকের মতো পড়াবে, আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাব এবং আমি সব বুঝে যাব, কিন্তু এটা ফার্স্ট ইয়ার থেকে কোনো দিনই হয়নি। তো ফাইনাল ইয়ারে ভাবলাম যে লোকের ওপর ভরসা করে লাভ নেই, এবার নিজেকেই কিছু করতে হবে। কারণ ফাইনাল ইয়ারের 4টে সাবজেক্টই ছিল কোর ক্লিনিক্যাল সাবজেক্ট, যেখানে সব থেকে প্রধান শিক্ষক বা বেস্ট টিচার ইজ পেশেন্ট, মানে রুগী হলো সব থেকে বড় শিক্ষক এখানে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে এবার আমি রোজ ওয়ার্ডে যাব, ক্লিনিক্সে যাব, কারণ এটা একটা পার্ট থাকে যে সকালবেলা করে রোজ 9টা থেকে 12টা, 12:30 অবধি ওয়ার্ডে থাকতে হয়। তো আগে ফাঁকিটাকি মারতাম, কিন্তু ভাবলাম যে ফাইনাল ইয়ারে উঠে আর কোনো ফাঁকি নয়, কারণ কেউ শেখাবে না, ডাক্তারিটা শিখতে হবে, এবং আমি প্রত্যেক দিন যাব। তো কিছুদিনের মধ্যেই আমি বুঝতে পারলাম যে আমার গাইনি অবসের প্রতি একটা অদ্ভুত ভালো লাগা রয়েছে, মানে এই সাবজেক্টটার প্রতি আমার একটা আলাদা প্যাশন আছে। মানে আমি যখন যাই লেবার রুমে কিংবা যখন গাইনি ওয়ার্ডে যাই, আমি একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট ফিল করি, এবং যখন ফিরে আসি আমার সবার প্রথম যে বইটা পড়তে ইচ্ছা করে সেটা হচ্ছে ডিসি দত্তর অবস গাইনি বই। তো খুব তাড়াতাড়ি উইদিন 1 মাস, মানে ফাইনাল ইয়ার শুরুর 1 মাসের মধ্যে আমি বুঝে গেছিলাম যে গাইনি অবস হলো সেই সাবজেক্ট যেটা আমার সব থেকে পছন্দের সাবজেক্ট এই পুরো আমার ডাক্তারির কেরিয়ারের। সেটা হয়তো তোমরা অনেকেই জানো, দেখবে আমার বেশিরভাগ ভিডিও গাইনি অবস রিলেটেড হয়। যদিও আমি গাইনি অবস, অনেকে ভাবে আমি বোধহয় গাইনিকোলজিস্ট, যদিও আমি নই, আমি মেডিসিনে এমডি করছি। ইটস নট অ্যাবাউট গাইনি অবস। যদিও গাইনি অবস বরাবর আমার প্রিয় সাবজেক্ট ছিল, এবং আমার মনে হয় সারা জীবন আমার প্রিয় সাবজেক্ট থাকবে, যদিও আমি গাইনিকোলজিস্ট নই। বাট দিস ওয়াজ মাই ফেভারিট সাবজেক্ট, দিস ইজ মাই ফেভারিট সাবজেক্ট, অ্যান্ড দিস উইল বি প্রবাবলি, জানি না এরপরে কী আছে। তো যাই হোক, গল্পে ফিরি আর কি। তো
আমার এই সাবজেক্টটার প্রতি অদ্ভুত ভালো লাগা শুরু হলো এবং আমি মানে প্রচণ্ড অ্যাক্টিভ ছিলাম, প্রত্যেক দিন ওয়ার্ডে যেতাম। আমার একটা ঘটনা এখনো মনে আছে, আমি জানি না আমার এর আগের কোনো গল্পে বা আমার কোনো আগের ঘটনায় এই গল্পটা শেয়ার করেছি কি না। আমার এক বন্ধু দেবরাজের দাদার বিয়ে ছিল দুর্গাপুরে। তো ওর দাদার বিয়েতে আমি গেছিলাম এবং প্ল্যান ছিল যে আমি রাত্রিবেলা দুর্গাপুর থেকে ফেরত আসবো, কারণ পরের দিন সকালবেলা আমাকে গাইনি ওয়ার্ডে যেতে হবে, যেটা আমার মেন টার্গেট ছিল। এবং সেই জন্য আমি ভেবেছিলাম যে রাত্রিরে ফেরত চলে আসবো। তো আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম। দেবরাজ আমার খুব কাছের বন্ধু। এবং সেই বিয়ে বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয় এবং দেবরাজ বলে যে আজকে রাতে ফিরবে না। এবং এটাতে আমি অসম্ভব ইরিটেটেড হয়ে পড়ি, অসম্ভব ঝামেলা হয়। এবং আমার এখনও মনে আছে আমি সেই রাতেই, ওই মাঝরাতে আমি দুর্গাপুর থেকে ফেরত আসি, কোনো রকমে ফেরত এসে ওর বাড়ি আসি বালি থেকে আবার কোনো রকমে আমি সকালবেলা বিভিন্ন রকম কায়দা করে আমি বাড়ি পৌঁছাই এবং তারপরে মেডিকেল কলেজে গিয়ে সকাল 9টায় ওয়ার্ডে যাই। মানে এতটাই ডেডিকেশান ছিল ওই সাবজেক্টটার প্রতি আমার। এবং শুধুমাত্র ওই বিয়ে থেকে ফিরে এসেছিলাম বা দেবরাজের সঙ্গে ঝামেলা করেছিলাম শুধুমাত্র আমি গাইনি ক্লাসটা মিস করতে চাই না সকালবেলাটায়। দ্যাট ইজ দ্য অনলি রিজন। এটা হয়তো আজও দেবরাজ বললে বিশ্বাস করবে না, বা দ্যাট ইজ দ্য অনলি রিজন যার জন্য ওই বিয়ে বাড়ি ছেড়ে আমি চলে এসেছিলাম রাত্রিবেলা, যাতে পরের দিন সকালবেলা আমার গাইনি ওয়ার্ড মিস না হয়। তো এরকম চলছিল। এবং স্বাভাবিক, যখন একটা ছেলে রোজ যাচ্ছে এবং তাকে সবাই দেখছে, তখন যারা এমএস গাইনিতে করছে কিংবা স্যারেরা প্রত্যেক দিন দেখছে যে এই ছেলেটা আসছে। ফাইনাল ইয়ারে একটা ছেলের এতটা ইন্টারেস্ট বোধহয় খুব রেয়ারলি দেখা যায় গাইনি অবজের প্রতি, কারণ সবাই মেডিসিন, সার্জারি এগুলোতেই বেশি যায়। গাইনিতে অতটাও ইন্টারেস্ট নিয়ে কেউ প্রত্যেক দিন যাচ্ছে, সেটা খুব অবাক করারই হয়তো ব্যাপার ছিল। তো আমি খুব তাড়াতাড়ি সবার খুব নজরে চলে আসি এবং আমাকে সবাই খুব শেখাতেও শুরু করে, কারণ আমার আগ্রহ ছিল। তো আমি বহু কিছু শিখি এবং আমার 1 মাসের পোস্টিং ছিল, 30 দিনের পোস্টিং ছিল গাইনি অবজে। এই 30 দিনে আমি প্রচুর কিছু শিখি, মানে যেগুলো হয়তো তখন যারা এমএস করছিল তাদেরও অতটা আগ্রহ ছিল না শেখার, কারণ তারা রোজ দেখছে। বাট ওই 30 দিন আমি পুরো ইউটিলাইজ করি। ইভেন আমার গাইনি শেষ হয়ে যাওয়ার পরে যখন আমার অন্যান্য পোস্টিং চলছে, সার্জারি বা মেডিসিন বা পেডিয়াট্রিক্স, তখনও আমি সময় পেলেই বিকেলবেলার দিকে বা সন্ধেবেলার দিকে আমি গাইনি ওয়ার্ডে যেতাম, পেশেন্ট দেখতাম কিভাবে প্রেজেন্ট করছে, কিভাবে বিভিন্ন ডেলিভারিতে সমস্যা হচ্ছে থেকে শুরু করে বিভিন্ন গাইনিকোলজিক্যাল প্রবলেম, সেগুলো আমি দেখার চেষ্টা করতাম এবং তারপরে বাড়ি এসে সেগুলো পড়তাম। তো আমি মনে করি দিস ওয়াজ দ্য স্ট্রংগেস্ট সাবজেক্ট যেটা আমার ছিল। মেডিকেল কলেজে একটা পরীক্ষা হতো প্রত্যেক বছর প্রতি সাবজেক্টের জন্য, সেটাকে বলা হতো গোল্ড মেডেল পরীক্ষা। আমি কখনো গোল্ড মেডেল পাইনি, কারণ আমি গোল্ড মেডেল পাওয়ার জন্য যতটা সাবজেক্টের দখল থাকা দরকার সেটা আমার কখনোই ছিল না, কারণ আমি বারবারই বলেছি, অনেক ভিডিওতে বলেছি, আমি খুব টিচার ডিপেন্ডেন্ট। এবং যেহেতু আমি কখনোই সেই রকম টিচার সাপোর্ট পাইনি মেডিকেল কলেজ থেকে, তাই আমার মানে আমি অতটাও স্ট্রং ছিলাম না যে আমি গোল্ড মেডেল পেয়ে যাব। ফাইনাল ইয়ারে ওঠার পরে প্রথমবার আমার মনে হয় যে গাইনি অবস হলো সেই সাবজেক্ট যেখানে বোধহয় আমি এই গোল্ড মেডেলটা পেতে পারি, মানে গোল্ড মেডেলটা পেতে পারি। কিংবা আমাদের একটা হতো অনার্স, মানে পরীক্ষায় অনার্স হতো, অর্থাৎ যারা 75%-এর ওপর নম্বর পাচ্ছে। এখন যারা 11-12-এ পড়ে তারা ভাবছে 75% পাওয়াটা কোনো ব্যাপার, এটা 11-12-এ দাঁড়িয়েই তারপরে অবশ্যই ব্যাপার। 75% পেতে যথেষ্ট কালঘাম ছোটাতে হয়, শুধুমাত্র পড়াশুনো করেই 75% পাওয়া যায় না, তার সঙ্গে আরও অনেক এক্সটার্নাল ফ্যাক্টর থাকে, সমস্ত কিছু ম্যাচ করলে তবেই 75% পাওয়া যায়। ইটস ডিফিকাল্ট, অসম্ভব নয়, তবে বেশ কঠিন 75% নাম্বার পাওয়া কোনো সাবজেক্টে। তো আমি শুরুতেই ভেবে নিয়েছিলাম যে ঠিক আছে, গোল্ড মেডেল পাবো কি পাবো না জানি না, অনার্স তো আমাকে কেউ এবার আটকাতে পারবে না, কারণ গাইনি অবস মানে আমার পুরো গ্রিপের মধ্যে। এবং আমি বারবার ভাবতাম যে এই সাবজেক্টটায় মানে আমি এত ভালোবাসি, আমি এটার প্রতি ডেডিকেটেড, আমি এত শিখছি, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবং আমি ভাবলাম যে ঠিক আছে, গোল্ড মেডেল বা অনার্স কিছু না কিছু একটা তো হবেই, আর গোল্ড মেডেল পাওয়াটা যথেষ্ট সম্মানজনক মেডিকেল কলেজে আর কি। তো যাই হোক, এরকমভাবে দিন এগোতে থাকে, সব কিছু হয়। এবং মেডিকেল কলেজের গাইনি অবস ডিপার্টমেন্টের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন, প্রফেসররা যারা ছিলেন,
যারা পিজিটি ছিলেন অর্থাৎ যারা এমএস করছেন, তারা প্রত্যেকে আমাকে চিনতো, আমার সাথে সবার খুব ভালো সম্পর্ক ছিল। এরকমভাবে একদিন গোল্ড মেডেল পরীক্ষা আসে এবং বলা হয় যে গোল্ড মেডেল পরীক্ষাটা দুটো স্টেপে হবে। প্রথমে একটা এমসিকিউ পরীক্ষা হবে, তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, মানে যেটা পেশেন্টের নিয়ে। তো এমসিকিউ পরীক্ষাতে 30টা এমসিকিউ থাকে এবং আমি জানতামই না এমসিকিউ পরীক্ষা হবে, কারণ যেটা কথা ছিল যে কজন নাম দেবে তাদেরকে পেশেন্টের সামনে নিয়ে গিয়ে পেশেন্টকে দেখিয়ে পরীক্ষা হবে, সেরকমই একটা কথা ছিল। এমসিকিউ পরীক্ষা যে হঠাৎ করে হবে সেটা আমি জাস্ট একদিন আগে জানতে পারি। আই ওয়াজ নট প্রিপেয়ার্ড অ্যাট অল, বাট আমি চেষ্টা করি একটা রাত এমসিকিউর জন্য তৈরি করার। বাট আমি গাইনি অবসকে কখনো এমসিকিউ হিসাবে দেখিনি। আমি মনে করি এমসিকিউ পরীক্ষা ইজ ওয়ান অফ দ্য খুব একটা ভালো জিনিস নয়। মানে এমসিকিউ দিয়ে, একটা এমসিকিউ পরীক্ষা দিয়ে কাউকে জাজ করা অসম্ভব ব্যাপার, তার জ্ঞান, তার ডেপথ। কারণ এমসিকিউ ইজ আ থিওরিটিক্যাল জিনিস, আর পেশেন্ট কখনো থিওরি দিয়ে চলে না। পেশেন্ট ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল থিং। এবং গাইনি অবস যখন আমি শুনলাম যে গোল্ড মেডেল পরীক্ষায় দুটো স্টেপে হবে, প্রথমে একটা এমসিকিউ পরীক্ষা হবে, সেটাতে যে প্রথম 5 জন টপ থাকবে তাদেরকে নিয়ে গোল্ড মেডেল ফাইনাল পরীক্ষাটা হবে, যেটা পেশেন্টকে নিয়ে। এবং আমি চেষ্টা করলাম, বাট আনফর্চুনেটলি যেটা হওয়ার সেটাই হলো। আমি প্রথমেই এমসিকিউতেই এলিমিনেটেড হয়ে গেলাম। এমসিকিউ পরীক্ষাতেই আমি আর প্রথম 5 জনে আসতে পারলাম না, কারণ এতই কোর এদিক ওদিক প্রশ্ন দিয়েছিল, আমি ঠিক বুঝতে পারলাম না যে মানে ওই প্রশ্নগুলোর মানে কোর এমসিকিউ আর কি। এমসিকিউ যারা তোমরা জানো যে এমসিকিউর কোনো মানে আইদার ইউ নো অর ডোন্ট নো, মানে তার সঙ্গে খুব একটা তোমার নলেজ, জ্ঞান এগুলোর খুব একটা কিছু যায় আসে না। তো খুব খারাপ লেগেছিল, বাট এই খারাপ লাগাটা তাও ঠিক আছে, মানে আমি একেবারে যে ভেঙে পড়েছিলাম তা নয়, বাট ঠিক আছে, আমার খুব খারাপ লেগেছিল। এরপরে আমার ফাইনাল এমবিবিএস এর পরীক্ষা চলে আসে এবং আমি মোটামুটি শিওর ছিলাম যে 75% কেউ আটকাতে পারবে না গাইনি অবজে আমাকে। প্রথমে থিওরি হয়, অবশ্যই থিওরি আমি খুব ভালো দিই, কারণ আমি প্রিপেয়ার্ড ছিলাম। এবং থিওরিতে এমসিকিউ থাকে না আর কি, লং লং কোশ্চেন থাকে যে একটা পেশেন্টকে কীভাবে ম্যানেজ করা হবে অ্যান্ড অল, এরকম কোশ্চেন থাকে যে একটা পেশেন্ট ব্লিডিং নিয়ে এলো কী করবে না করবে, এরকম টাইপের প্রশ্ন। এবং আমার দুটো পেপার ছিল, একটা অবস পেপার, একটা গাইনি পেপার। দুটো পরীক্ষাই থিওরি আমার ভালোই হয়। এরপরে প্র্যাকটিক্যালের টাইম চলে আসে। প্র্যাকটিক্যাল টোটাল যতদূর আমার মনে পড়ছে মোটামুটি প্রবাবলি 100 নাম্বারের প্র্যাকটিক্যাল হতো। থিওরি 100, প্র্যাকটিক্যাল 100। তো প্র্যাকটিক্যাল যে 100 নম্বরের হতো তার মধ্যে একটা পেশেন্ট থাকতো, ঠিক আছে, যে পেশেন্টটার ওপর পরীক্ষা হতো সেটাকে আমরা লং কেস বলতাম, সেটা হচ্ছে 30 নম্বর থাকতো। আর একটা পেশেন্টের ওপর পরীক্ষা হতো, মানে দুটো পেশেন্ট দেওয়া হতো, একটা পেশেন্ট 30 নম্বর থাকতো আর একটা পেশেন্টের জন্য 20 নম্বর থাকতো, অর্থাৎ টোটাল 50। এছাড়া ভাইভা থাকতো, ভাইভাতে অলমোস্ট 20 থাকতো, 70 হয়ে গেল। 10 নম্বর থাকতো ওই লেখালেখি, যেরকম প্র্যাকটিক্যাল থাকে না, ওরকম প্র্যাকটিক্যাল খাতা আমাদের একটা গাইনি অবজে থাকতো, যেটাকে আমরা পাটোগ্রাফ খাতা বলতাম, সেখানে 10 থাকতো, তাহলে 80 হয়ে গেল প্র্যাকটিক্যাল। আর 20 নম্বর থাকতো ইন্টারনাল অ্যাসেসমেন্ট, মানে সারা বছর ধরে কীরকম সেমিস্টারে পারফর্ম করেছে, সেমিস্টারে প্র্যাকটিক্যালে কীরকম পারফর্ম করেছে তার ওপর ওই 20 নম্বর, যেটাকে ওরা মোটামুটি একটা অ্যাভারেজ দিয়ে দিত। মানে মোট কথা 80 নম্বর পরীক্ষার দিন পরীক্ষা হবে, 20 নম্বরটা আগে থেকেই দেওয়া থাকতো আর কি, একটা মোটামুটি দেওয়া থাকতো যে সারা বছর কিরম পারফর্ম করেছে। তো আমার শুরু হয়েছিল শর্ট কেস দিয়ে, অর্থাৎ 20 নম্বরের যে পেশেন্ট, একটা পেশেন্ট যার ওপর 20 নম্বর রয়েছে, আমার ওটা দিয়ে শুরু হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা। আমার এখনো মনে আছে, আমি পরীক্ষাটা গেলাম এবং আমি এতই পেশেন্ট দেখেছি সারা বছর ধরে গাইনি অবজের, যে আমার কাছে মানে কোনো পেশেন্টের কোনো সমস্যা অ্যাটলিস্ট অজানা নয়, অ্যাটলিস্ট আমাদের লেভেলে যে প্রশ্ন করতে পারে সেগুলো আমার সবই জানা। আমি পরীক্ষা দিলাম এবং প্রথমেই আমার এখনও মনে আছে, আমাকে প্রথমেই ফার্স্ট পরীক্ষাটায় মানে আমি প্রথম যে পরীক্ষাটা দিলাম সেখানেই প্রথমেই আমি 20-তে 18 পেলাম, কারণ আমি একটা প্রশ্নের উত্তরে ভুল দিইনি। আই গেট এভরিথিং কারেক্ট, সব উত্তর দিয়েছিলাম এবং 20-তে 18 দিয়েছিলাম। এবং স্যার আমাকে এখনও মনে আছে, আমার লাস্ট কথা যেটা বলেছিলেন যে 20-তে 20 দেওয়া যায় না, তাই ইউ ডিজার্ভ 20, বাট আই উইল গিভ ইউ দ্য হায়েস্ট মার্কস। এবং আই গেট 18 আউট অফ 20, 18 পেয়েছিলাম 20-তে। এরপরে লং কেস দিতে যাই, অর্থাৎ যে পেশেন্টটার উপর আরও ডিটেলসে এক্সামিনেশন হবে, এবং 30 নম্বর ছিল।
এবং ওই পরীক্ষাটা এক্সটার্নাল, মানে বাইরে থেকে আসা একজন এক্সামিনার নিয়েছিলেন। ওখানেও আমি স্বাভাবিক খুব ভালো করি, অ্যান্ড আই গেট 25 আউট অফ 30, 25 পাই, 30-এর মধ্যে 25, যেটা অ্যাকচুয়ালি খুব ভালো মার্কস, মানে ইটস এ ভেরি গুড মার্কস 30-এ 25 পাওয়া। তাহলে শুরুতেই 50-এ আমি অলমোস্ট সিকিউর করি 43, অ্যান্ড আমি অনার্সের কাছাকাছি চলে এসেছি প্রায়। কারণ নিয়ম হচ্ছে, আমি জানতাম যে থিওরিতে আমি মোটামুটি 100-তে 75 পেয়েই যাব, আমাকে এখানে 75 পেতে হবে, ঠিক আছে, এরকম একটা প্ল্যান ছিল। এইবার আমি যাই হচ্ছে ভাইভা দিতে। ভাইভাতে 20 নম্বর ভাইভা ছিল, আর 10 নম্বর ছিল ওই প্র্যাকটিক্যাল খাতা, বললাম 30 নম্বর। এবং এই 30 নম্বর পরীক্ষাটার যে মেন কোঅর্ডিনেট করছিল, তিনি হচ্ছেন আমাদের যে পরীক্ষাটার যে মেন কনভেনার আমরা যাকে বলি, অর্থাৎ যে পরীক্ষাটা কোঅর্ডিনেট করছে, যার সাথে আমি প্রচুর সময় কাটিয়েছি গাইনি ওয়ার্ডে, যে আমাকে খুব ভালো করে চেনে, আমাদের খুব ভালো সম্পর্ক। আমি তো যখনই স্যারকে দেখলাম, আমি প্রথমে খুব খুশি হলাম, এবং আমি প্রথমেই ভাবলাম যে যাক, অনার্সটা কেউ আর আটকাতে পারছে না। আমি পরীক্ষা দিতে বসলাম, প্রথমেই প্র্যাকটিক্যাল, উনি প্র্যাকটিক্যাল ওই পাটোগ্রাফ খাতাটা নিয়ে বসেছিলেন, তো আমি পাটোগ্রাফ খাতাটা জমা দিলাম। উনি দেখে আমাকে বললেন, এই সইটা তো আমি করিনি, এটা তুমি নকল করেছো। মানে ইট ওয়াজ সাডেন, মানে আমি আকাশ থেকে পড়লাম, কারণ 15-20 দিন আগে উনি নিজেই ওই সইটা করেছেন, হঠাৎ করে আমাকে দেখে বলছেন এই সইটা আমি করিনি, এটা তো তুমি নকল করেছো। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আমি প্রথমে ভাবলাম মজা টজা করছে বোধহয়, ইয়ার্কি মারছে। তারপর দেখলাম না, সিরিয়াসলি বলছে, এবং ই ওয়াজ ভেরি অ্যাংরি। এবং আমি কিছুতেই বোঝাতে পারছি না যে ওই সইটা আপনি করেছেন, আমি কেন আপনার সই নকল করতে যাব। মানে আমার মানে কি দায়ে পড়েছে, আমার খাতা কমপ্লিট আছে, আমি আপনার সই নকল করতে যাবোটা কেন, আমি এটাই বুঝতে পারছি না। হলো, এবং ওই পুরো যে 30 নম্বরের যে পরীক্ষাটা, প্রবাবলি আই গেট 4 30-এ 4 উনি আমাকে দিয়েছিলেন, আমার এখনো মনে আছে। এবং মানে আমাকে কয়েকটা প্রশ্ন করেছিলেন, এবং মানে আমি যাই উত্তর দিচ্ছিলাম, উনি তাতেই আমাকে বলছিলেন যে তুমি কিচ্ছু জানো না। এবং আমি জানি না এটা কেন করলেন, কি বৃত্তান্ত, বাট অলমোস্ট ফেল করিয়ে দিচ্ছিলেন। কারণ 43 আমি পেয়ে গেছিলাম, আর এখানে 4 মানে 47, 50 এখনো হয়নি। সো ইটস ভেরি ডিফিকাল্ট। এবং আমি মনে হচ্ছিল যে উনি ফেলই করাতে চাইছেন আমাকে। থ্যাঙ্কস টু মাই লং কেস অ্যান্ড শর্ট কেস, যেটাতে আমি অলরেডি অনেকটা নম্বর পেয়ে গেছিলাম, সেটার জন্য আমি ফেল করিনি হয়তো, বাট অনার্স তো অনেক দূরের কথা, উনি ফেলই করাচ্ছিলেন আমাকে। এবং ইট ওয়াজ প্যাথেটিক। এবং আমি আমাকে সামনেই আমাকে মানে 0, 0, 1, 2 এরকম করে টোটাল 30-এ 4 দিয়েছিলেন, আমার এখনো মনে আছে। আমি খুব অবাক হয়ে চলে আসি, এবং আমার মনে আছে ফাইনালি আমি গাইনি অবজে 200-র মধ্যে আই গেট অ্যারাউন্ড 135 বা 7 এরকম কিছু একটা নম্বর পেয়েছিলাম। আমি এখন ভুলেই গেছি নম্বরটা। মানে আমি 15 নম্বর কম ছিলাম, 150-তে অনার্স ছিল, আমি 15 নম্বর কম ছিলাম অনার্স পাওয়া থেকে। যেটা উনি যদি আমাকে 30-এ 15-16ও দিতেন, মানে 50%ও দিতেন ওই ভাইভা টেবিলে, আই হ্যাভ ইজিলি গট দ্য অনার্স। কারণ আমার রিটেন ভালো হয়েছিল, আমার সব ভালো হয়েছিল। বাট একটা মিথ্যে অ্যালিগেশন দিয়ে প্রবাবলি উনি ফেল করিয়ে দিতেন আমাকে। বাট যেহেতু আমার রিটেন এবং বাকি প্র্যাকটিক্যাল আমি খুব ভালো দিয়েছিলাম, এবং এতটাই বেশি নম্বর পেয়ে গেছিলাম যে আমি ফেলটা করলাম না, প্রায় ফেল করে গেছিলাম। তো আমার এখনো মনে আছে, আমি ওই প্র্যাকটিক্যাল দিয়ে ফেরার পরে আমি 3-4 দিন মানে আই ওয়াজ সো ডিপ্রেসড, এবং আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না। এবং তারপরেও কিছু পরীক্ষা ছিল, বাট মানে আমার মনে হচ্ছিল যে মানে হয় না যে একটা কিছুর জন্য আমি এত পরিশ্রম করেছি সারা বছর ধরে, আমি লিটারেলি ভালোবেসেছি, এবং আমি আই গিভ মাই 100%, আমি আমার বেস্ট দিয়েছি এই সাবজেক্টের প্রতি। এবং সেখানে সামান্য, আমি জানি না কি কারণে, কারণ ওনার সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই বা কিছু নেই, আমি ওনার সাথে কখনো তর্ক বিতর্কেও যাইনি, এবং উনি আমাকে যথেষ্ট ভালোবাসতেন, মানে যখন আমি যেতাম আর কি ওয়ার্ডে।
কেন এটা করলেন? আজও আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই। এবং আই ওয়াজ অলমোস্ট ফেলড, মানে আমি ফেল করে যেতাম। আমি জানি না গাইনি অবজে যদি ফেল করে যেতাম সেটা তো সব থেকে খারাপ জিনিস হতো। ফেল করে যাইনি, সেটা ভালো ব্যাপার। বাট এই ঘটনাটা মানে আমি আজও খুব একটা ভুলতে পারি না। এখন ইগনোর করে দিয়েছি, এখন আর খারাপ লাগে না, তবে ভুলিনি, আজও ভুলিনি। এবং ওই টেবিলে ওই সময় দাঁড়িয়ে উনি একজন আমাদের কলেজের স্যার, মানে এক্সটার্নালরা অনেক সময় এরকম করে, রেগে রেগে যায়। উনি একজন ইন্টারনাল, উনি আমাদের কলেজের স্যার, যে এক্সামটা কোঅর্ডিনেট করছে। জেনারেলি স্টুডেন্টরা ভুল করলেও ইন্টারনালরা তাকে ব্যাক করে যাতে বিপদ না হয়, ঠিক আছে। উনি পুরো খেলাটা ঘুরিয়ে দিলেন এবং উনি আমার নামে একটা মিথ্যা অ্যালিগেশন করলেন এবং আই ওয়াজ অলমোস্ট ফেলড। উনি কেন এটা করলেন আমি আজও জানি না। মানে উনি এইচওডি ছিলেন না, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন না গাইনি অবস ডিপার্টমেন্টে। ওনাকে ওই পরীক্ষাটা কোঅর্ডিনেট করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ভেরি টাফ। আজও ভাবলে ওই বিকেলটা মনে পড়ে যখন, যে আমি ঢুকলাম খুব কনফিডেন্ট যে আমি অলরেডি 50-43 পেয়ে গেছি, আমাকে এখানে আর 15-16 নম্বর পেতে হবে 30-এর মধ্যে, এবং আমি জানতাম আমি পাবোই। এবং সেইখান থেকে সাডেনলি এভরিথিং চেঞ্জড। এবং আমার প্রিয় সাবজেক্ট, আমার সব থেকে প্রিয় সাবজেক্ট, যেটাতে আমি প্রমাণ করতে পারলাম না, মানে আমার কাছে কোনো ডকুমেন্টেশন রইলো না যে আমি অ্যাকচুয়ালি সাবজেক্টটায় ভালো ছিলাম, ভালোবাসা। কারণ দিস ইজ ওয়ান টাইম সুযোগ, এই পরীক্ষাটা একবারই হতো এবং একবারে আমি নিইনি আর কি। মানে আমি করতে পারলাম না কিছু, না গোল্ড মেডেলটা পেলাম, না অনার্স পেলাম, জাস্ট পাস করলাম। তো কেউ জানলো না। বাট আমি মনে হয় পরবর্তীকালে রেকগনিশন পেয়েছি, কারণ এরপরে আমি যখন গাইনি অবস নিয়ে ভিডিও বানিয়েছি, এত লোক শুনেছে, অ্যাকসেপ্ট করেছে, তো কোথাও না কোথাও তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, যে আমার যেই সাবজেক্টের প্রতি একটা ভালোবাসা রয়েছে, একটা দখল রয়েছে, এবং সেটা ছিল বলেই এত মানুষের কাছে আমি ইজিলি পৌঁছাতে পেরেছি আমার কথা দিয়ে, কারণ এতটাই এই সাবজেক্টটা আমার বুকে থাকে। কেন আমি গাইনি অবস নিলাম না পরবর্তীকালে, মানে মাস্টার ডিগ্রি করার জন্য, কেন আমি মেডিসিন নিলাম, তার মানে গল্প পরে বলবো। যদিও মেডিসিন ইজ আ ভেরি ডিফারেন্ট সাবজেক্ট। মেডিসিন মানে গাইনি অবসের মধ্যেও মেডিসিন আছে। মেডিসিন ইজ আ মাদার অফ অল। সমস্ত সাবজেক্টের কোর হচ্ছে মেডিসিন। মানে মেডিসিন হচ্ছে সমস্ত, মেডিসিন মানে কি? ওষুধ, তাই তো। তো সোজা কথায় ওষুধ, তো ওষুধ তো সবেতেই লাগে, মানে মেডিসিন ইজ এভরিওয়্যার। বাট ঠিক আছে, পরে একদিন গল্প করব যে কেন গাইনি অবস আমি নিলাম না আমার মাস্টার ডিগ্রি করার জন্য। কারণ আমি ভেবেছিলাম যে গাইনি অবস আমি নেব, কিন্তু পরবর্তীকালে আমি গাইনি অবস নিইনি আর কি। তো যাই হোক, এটাই আজকের এই গল্পটা ছিল। তো যারা ডাক্তারি পড়তে যাচ্ছে এবং ভাবছে যে সব কিছু ওই রিলসের মতো চলে, রিলসে দেখে না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, দিস ইজ নট লাইফ। ওইটা ডাক্তারি নয়। যেগুলো রিলস দেখায় যে ফার্স্ট ইয়ারে স্টেথো, তারপরে অ্যাপ্রন, এইসব আসে না রিল টিলগুলো, ওগুলো রিল। তার সঙ্গে ডাক্তারির বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ডাক্তারি ইভেন স্টুডেন্ট লাইফেরও কোনো খুব একটা সম্পর্ক নেই। স্টুডেন্ট লাইফে এরকম যে ইউ আর ভেরি ডেডিকেটেড টু সামথিং এবং ইউ লস্ট ইট। তো বাট শুরুতেই বললাম, এগুলো পার্ট অ্যান্ড পার্সেল পুরো লাইফের, এবং এটা মনে হয় সব জায়গাতেই হয়। তাতে খুব একটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ইউ হ্যাভ টু স্ট্যান্ড স্ট্রেট অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইট ব্যাক। এটাই বলার ছিল। আর একটা যেটা অ্যানাউন্সমেন্ট, যেটা নিয়ে আমি একটা ভিডিও দেবো সামনেই দেবো, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, 2023 যে নিট, তার যে ক্র্যাশ কোর্স, যেটা আমরা এবার 999 টাকা ডিসাইড করেছি, সেইটা শুরু হবে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে। বাট তোমরা রেজিস্ট্রেশন স্টার্ট করে দিতে পারো, মানে হোয়াটসঅ্যাপ করে দিও তোমার নাম এবং জাস্ট তোমার ডিটেলস, নাম পাঠালেই হবে, এবং লিখবে তলায় যে আমি নিট 2023-এর ক্র্যাশ কোর্সে জয়েন করতে চাই। SMS করে দিও। নাম্বারটা অনেকবার বলেছি সব ভিডিওতে, ওটাই একটাই অফিসিয়াল নম্বর রয়েছে, আমার নয় অবভিয়াসলি, বাট ওটাই অফিসিয়াল নাম্বার। ওখানে হোয়াটসঅ্যাপ করে দিও 9330054553। ডেসক্রিপশানেও দিয়ে রাখবো নম্বরটা। আর টেলিগ্রাম চ্যানেল, যেহেতু পরীক্ষা চলে আসছে, এতদিন আমি একটু ব্যস্তও ছিলাম, এবার ব্যস্ততাটা একটু কমেছে, তাই টেলিগ্রাম চ্যানেলটা আবার অ্যাক্টিভেট করবো, আবার কথা বলবো সবার সাথে কানেক্টেড থাকবো নিটের আগে, কারণ এটা খুব প্রয়োজন। তো টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে নিট বায়োলজি বাই ডক্টর অর্কদীপ। সেই চ্যানেলটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।
সবাই খুব ভালো থেকো, এবং লাইফে এরকম ঘটনা ঘটতেই থাকে, তাতে ঘাবড়ে যেও না। অল দ্য বেস্ট সবাইকে। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততদিন অবধি খুব ভালো থেকো।